সো আজ আমরা নেটফ্লিক্সের তরফ থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত এমন একটা সার্ভাইভাল মুভিকে দেখতে চলেছি যার আইএমডিবি রেটিং 8.5। মুভিটা একটি অস্কার পেতে পারে এবং সত্যি বলতে এই মুভিটি ওয়ার্ল্ডের টপ 20 সার্ভাইভাল মুভিগুলোর মধ্যে একটি হবে, কারণ এই মুভির প্রত্যেকটা সিন গায়ে কাটা দেওয়ার মতো। আর যখন আমি জানতে পেরেছি এটি একটি সত্য ঘটনার উপর বানানো হয়েছে, তখন কিছুক্ষণ আমি থমকে গিয়েছিলাম। তাই তোমরা মুভিটা দেখার সময় মাথায় রাখবে এটা কারোর সাথে আসলেই ঘটেছিল, তাহলেই এই মুভিটা দেখার সময় তোমাদের আলাদা ফিল হবে। বলছিলাম একটা মালয়ালাম সার্ভাইভাল থ্রিলার মুভি যার নাম দ্য গোট লাইফ, অর্থাৎ ছাগলের জীবন। তো আর দেরি কিসের, শুরু করা যাক। মুভি শুরু হয় সৌদি আরবের এয়ারপোর্ট থেকে, যেখানে ইতিমধ্যে দুইজন লোক ইন্ডিয়ার কেরালা থেকে সৌদি আরব এসেছে। তারা দুইজন আসলে ভাই ভাই ছিল। বড় ভাইয়ের নাম নাজিব আর ছোট ভাই হাকিম। আসলে তারা দুইজন এক এজেন্টের মাধ্যমে একটা কোম্পানিতে চাকরি করার জন্য সৌদি আরব এসেছে। এয়ারপোর্টে পৌঁছার পর তারা দুইজন তাদের এজেন্টকে খুঁজতে থাকে। তারা দেখতে পায় বাকি লোকদের এজেন্ট তাদের নিয়ে চলে যায়, কিন্তু এদের এজেন্ট এখনো আসেনি। তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা এয়ারপোর্ট স্টাফ থেকে সাহায্য নেয়। তারা স্টাফকে তাদের এজেন্টের নাম্বার দিয়ে তার সাথে কথা বলতে বলে, কিন্তু কেউ ফোন উঠায় না। তাই স্টাফ বলে আজ শুক্রবার, আর শুক্রবার এখানে বন্ধের দিন, আর হতে পারে এটা অফিসের নাম্বার, তাই হয়তো ফোন রিসিভ হচ্ছে না। আপনারা অপেক্ষা করুন, আপনাদের এজেন্ট ট্রাফিকের মধ্যে আছে, হয়তো কিছুক্ষণের মধ্যে এসে যাবে। কিছুক্ষণ পর তারা একজন আরবিক লোককে দেখতে পাই, যাকে আমরা আরবিতে কাফিল জুনিয়র বলবো, যার বাংলা অর্থ মালিক। আর মুভিতেও তাকে কাফিল বলে ডাকা হয়েছে। তো যাই হোক, সেই কাফিল তাদের কাছে এসে ডকুমেন্টগুলো চেক করতে থাকে। এরপর সে তাদের দুজনকে তার সাথে আসার জন্য বলে। তখন নাজিব আর হাকিম বুঝতে পারে এটা তাদের এজেন্ট, তাই তারা দুইজন তার ইশারায় তার ট্রাকের পেছনে উঠে পড়ে। তখন তাদের দুইজন থেকে খেয়াল আসে বাকি এজেন্টরা তাদের লোকদের এসি বাস করে নিয়ে গিয়েছে, কিন্তু এই লোকটা আমাদের ভাঙা ট্রাক করে কেন নিয়ে যাচ্ছে। তবুও তারা চুপচাপ বসে থাকে, এটা ভেবে যে যেমন গাড়ি হোক না কেন কাজে পৌঁছাতে হবে। মাঝ রাস্তায় নাজিব বলে, হাকিম আমরা মাকে ফোন করতে তো ভুলেই গিয়েছি, আমরা এখানে এসেছি অনেকক্ষণ হয়েছে, তিনি আমাদের জন্য চিন্তা করছেন হয়তো। তাই হাকিম গাড়ির জানালাতে ঝুঁকে কাফিলকে বলে আমাদের ঘরে ফোন করতে হবে, কিন্তু জুনিয়র কাফিল তাদের কথা বুঝতে পারে না এবং উল্টো বলে পেছনে বসে পড়ো, না হলে পড়ে যাবে। রাস্তায় সেই কাফিল তার গাড়ির পাশে আরেকজন গাড়ির ড্রাইভারকে দেখতে পাই, যে তাকে জিজ্ঞেস করে এই দুইজনকে মার্কেট নিয়ে যাচ্ছ কি? কাফিল বলে না, এরা অসুস্থ তাই হসপিটাল নিয়ে যাচ্ছি। হাকিম আর নাজিব গাড়িতে ঘুমিয়ে পড়ে। এরপর অনেক লম্বা সফর শেষ করার পর শেষ পর্যন্ত সেই কাফিল জুনিয়র মরুভূমির মাঝখানে গাড়ি থামায়। চারপাশের নির্জনতা দেখে এরা দুই ভাই ভয় পেয়ে যায় এবং তারা তাদের ডকুমেন্ট দেখিয়ে বলে আমরা চাকরি করার জন্য শহরে এসেছিলাম, আপনি ভুল করে আমাদের এখানে নিয়ে এসেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই কাফিল জুনিয়র তাদের কথায় পাত্তা দেয় না। তখন এই সামনে থেকে আরো একটি আরবিক লোক সেখানে আসে, যাকে আমরা কাফিল 2 বলে ডাকবো। কাফিল জুনিয়র লোকটিকে বলে তুমি এই ছোট ছেলেটাকে রেখে দাও, আমি কাল সকালে আসব। এরপর সে নাজিবকে আবার ট্রাকে বসতে বলে, আর ওদিকে কাফিল 2 হাকিমকে জোর করে ভেতরে নিয়ে যেতে থাকে। তখন তারা দুই ভাই চিৎকার করে বলতে থাকে আমাদের আলাদা করো না, আপনারা আমাদের ভুল বুঝছেন। কিন্তু কেউ তাদের কথা শোনে না, বরং কাফিল জুনিয়র নাজিবকে মারতে মারতে ট্রাকে বসিয়ে দেয়। তারা দুই ভাই বুঝতে পারে না তাদের সাথে কি হচ্ছে, তবুও তারা কিছুটা বুঝতে পারে হয়তো এখানে তাদের কিছু একটা দেয়া হবে বা গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। তারপর কাফিল জুনিয়র আরো একটি লম্বা সফর শেষ করে আবারও তার গাড়িকে মরুভূমির একটি জায়গায় থামায়। এখানেও সে একটা নতুন আরবিক লোকের কাছে আসে, যাকে আমরা শুধু কাফিল বলে ডাকবো। তখন কাফিল জুনিয়র লোকটিকে বলে দেখো আমি তোমার জন্য একজনকে নিয়ে এসেছি, তুমি এখন একে রেখে দাও। নাজিব তার ভাষায় এবং ইংরেজিতেও নতুন কাফিলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার ভাষা তো কেউ বুঝতে পারে না। এরপর কাফিল জুনিয়র নাজিবকে সেখানে রেখে চলে যায়। এরই মধ্যে নাজিব সামনে হিন্দি বলতে পারে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। বৃদ্ধটি তাকে জিজ্ঞেস করে কে তুমি, কিন্তু নাজিব থেকে পানির অনেক পিপাসা লাগে। তাই নাজিব বৃদ্ধকে পানির ব্যাপারে জিজ্ঞেস করে। সে বৃদ্ধটি তাকে একটি পানির ট্যাঙ্কের দিকে ইশারা করে। নাজিব সেখানে গিয়ে পানি খেয়ে একটু স্বস্তি পায়। তখনই একটা উট তাকে সেখান থেকে উঠিয়ে দেয়। উটকে দেখে নাজিব ভয় পেয়ে যায়। এখন বাইরে বেশি ঠান্ডা হওয়ার কারণে নাজিব কাফিলের টেন্টের ভেতর যায় এবং শুয়ে তার অতীতের কথা ভাবতে থাকে, যেখানে আমরা জানতে পারি আসলে নাজিব কেরালার মধ্যে নদী থেকে বালু তোলার কাজ করত। তখন তার একজন সাথী যার নাম সন্তোষ
তার বোনের জামাইয়ের ব্যাপারে জানতে পারে, যে কিনা সৌদি আরবে কাজ করে। আর এখনের সময় সৌদি আরবের ভিসা সহজেই পাওয়া যাচ্ছিল। নাজিব সন্তোষকে জিজ্ঞেস করে সেখানে যেতে কত খরচ হয়। সন্তোষ বলে মাত্র 30,000 টাকায় ভিসা আর পাসপোর্ট এসে যাবে। নাজিব বলে আমার কাছে এত টাকা নেই, এটার জন্য তো আমার থেকে ঘর বিক্রি করতে হবে। সন্তোষ বলে এটার জন্য ঘর বিক্রি করতে হবে না, তুমি সেটা করো যেটা সবাই করে, তুমি ঘর বন্ধক রেখে টাকা নিয়ে সৌদি আরব চলে যাও, আর সেখানে কাজ করে 3 মাসের মধ্যে ঘর আবার ছাড়াতে পারবে, আর 2 থেকে 3 বছর কাজ করে অনেক টাকা ইনকাম করো, আর দেশে এসে সেটেল হয়ে যাও। নাজিব থেকে তার বন্ধুর কথা সঠিক মনে হয়। সন্তোষ বলে তার মামার এক এজেন্ট আছে, তাকে টাকা জমা দিলে হবে। এর কিছুদিন পর নাজিব তার ঘর বন্ধক রেখে টাকা জোগাড় করে ফেলে, আর তার বন্ধুর মামার কাছে টাকা জমা দিয়ে দেয়। আমরা নাজিবের ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে তার মা ও স্ত্রী ছিল। তার স্ত্রীর নাম সাইনো। সাইনোর 2 ভাই সৌদি আরবে কাজ করে, তাই সেও তার স্বামীকে সেখানে গিয়ে কাজ করার ব্যাপারে খুশি হয়। নাজিবের মা তার জন্য বিশেষ একটি আচার বানায়, যেটা সে রাস্তায় এবং সেখানে গিয়ে খেতে পারবে। সাইনো আর নাজিবের শুধু একটি স্বপ্ন ছিল, সেটা হচ্ছে তাদের ভাঙাচোরা ঘরকে মেরামত করে একটা ভালো সুন্দর ঘর তৈরি করা। যাই হোক, বর্তমানে হঠাৎই কাফিল নাজিবকে লাথি মেরে সেই জায়গা থেকে উঠিয়ে দেয়, আর বকা দিয়ে বলে চাকর হয়ে তুমি আমার জায়গায় ঘুমাচ্ছ, তোমার এত সাহস হলো কিভাবে, যাও বাইরে গিয়ে ঘুমাও। এটা শুনে নাজিব বলে বাইরে কোথায় ঘুমাবো, আর বাইরে অনেক ঠান্ডা। কিন্তু কাফিল তার কথাই জবাব দেয় না, আর নিজের টেন্টে ঘুমিয়ে পড়ে। এখন সেই রাতে নাজিব কোনো রকমে নিজেকে সামলে নেয়, আর ভালোভাবে ঘুমাতে পারে না। এর পরের দিন নাজিব দেখে সেই বৃদ্ধ লোকটি একটা ছাগলের দুধ দোয়াচ্ছে। নাজিব বৃদ্ধটির নাম জিজ্ঞেস করে, তখন বৃদ্ধ বলে আমার নাম মনে নেই, আমি এখানে অনেক বছর ধরে কাজ করছি। এরপর সে নাজিবকে দুধ দিয়ে কাফিলকে দিয়ে আসার জন্য বলে, কিন্তু নাজিব তার কথা বুঝতে পারে না, আর সে নিজে এসে দুধকে পান করতে থাকে। তাকে দুধ পান করতে দেখে বৃদ্ধ প্রথমে তার থেকে দুধ ছিনিয়ে নেয়, আর বলে গাধা, এটা তোমার জন্য না, বরং সে কাফিলকে দেওয়ার জন্য বলছি। নাজিব তার কথা বুঝতে পারে। এরপর সে আরো দুধ নিয়ে কাফিলকে দেওয়ার জন্য আসে। কাফিল যখন দুধ পান করছিল, তখন নাজিব তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এখানে ধোঁকাকে আটকে গিয়েছে, কিন্তু কাফিল তার কথা শোনে না, এবং আরবি ভাষায় তাকে সে বৃদ্ধর কাছে গিয়ে কাজ শেখার জন্য বলতে থাকে। দুপুর বেলায় কাফিল জুনিয়র আবার ফিরে আসে। 2 কাফিল একসঙ্গে কথা বলছিল। তখনই নাজিব আবার সেখানে এসে তার ডকুমেন্ট দেখিয়ে বলতে থাকে যে তারা নাজিবকে ভুল করে এখানে নিয়ে এসেছে, আর তার ভাই কোথায়, তারা কি তাকে কোনো কাজ দিয়েছে। এটা শুনে জুনিয়র কাফিল তার পাসপোর্ট এবং ডকুমেন্টগুলো ছিঁড়ে ফেলে, যেগুলো দেখে নাজিব জোরে জোরে কান্না করতে থাকে। সে বলে আপনি এটা কি করেছেন, আমি এখানে আসার এটাই একমাত্র প্রমাণ ছিল। কিন্তু কাফিলদের এতে কোনো যায় আসে না। এর কিছুক্ষণ পর তারা 2 জন টেন্টের ভেতর গিয়ে অনেক মোটা মোটা রুটি তৈরি করে। তখন কাফিল জুনিয়র তাকে রুটি খাওয়ার জন্য ডাকে। নাজিব রাগ হয়েছিল, কিন্তু পুরো একদিন সে কিছু খায়নি, তাই সে একটা রুটি নিয়ে খাওয়া শুরু করে। কিন্তু সেই রুটি অনেক মোটা এবং শক্ত ছিল, সাথে কোনো সবজিও ছিল না, তাই নাজিব থেকে সেটা পানিতে ডুবিয়ে খেতে হয়। আর এমন অবস্থায় থাকা নাজিবের জন্য সেটা খারাপ স্বপ্ন থেকে কম ছিল না। এরপর বিকালে সে ওই বুড়ো লোকটির সাথে দেখা করে, আর জিজ্ঞেস করে এখান থেকে মেন রুট কত দূর। বৃদ্ধটি বলে সে জানে না কত দূর পর রোড আছে, সে কয়েক বছর ধরে কোনো রোড দেখতে পায়নি। এসব শুনে নাজিব বুঝতে পারে হয়তো যেভাবে তাকে এখানে আনা হয়েছে, সেভাবে এই বৃদ্ধকেও এখানে আনা হয়েছিল। এখানে রাতে ঠান্ডা পড়ার কারণে নাজিব কাফিলদের একটা ভাঙাচোরা গাড়িতে ঘুমানোর চেষ্টা করে। আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সাইনো আর নাজিব তাদের বাচ্চার নাম ভাবছিল। আর দেখতে দেখতে সেই দিনটা চলে আসে, যেদিন পুরো ফ্যামিলি নাজিবকে বিদেশ ছাড়তে রেল স্টেশন আসে। এখানে আমরা জানতে পারি হাকিম আসলে নাজিবের খালাতো ভাই, যে কিনা তার সাথে সৌদি আরব কাজ করতে এসেছে। কিন্তু 2 ভাইয়ের মধ্যে আপন ভাইয়ের মতোই ভালোবাসা রয়েছে। এরপর ট্রেন ছেড়ে দেয়, আর নাজিব তার স্ত্রীকে বিদায় জানিয়ে সৌদি আরব চলে আসে। বর্তমানে দেখা যায় সকালবেলা নাজিব পানি নিয়ে ফ্রেশ হচ্ছিল, তখনই জুনিয়র কাফিল তাকে লাথি মেরে গালি দেয় আর পানি নিয়ে চলে যায়, কারণ তারা সেখানে পানির টাকা দিয়ে কিনে, আর সেখানে পানির অনেক দাম ছিল। তখনই বৃদ্ধটি নাজিবকে বালির ব্যবহার করতে বলে, আর এটা শুনে নাজিব থেকে আরো খারাপ লাগে। এর কিছুক্ষণ পর সেখানে টাঙ্কিতে পানি ভরার লোক তার গাড়ি নিয়ে আসে। তখন সুযোগ পেয়ে নাজিব তাকে রিকোয়েস্ট করে যে সে তাকে তার গাড়ি করে মেইন রোড পর্যন্ত ছেড়ে দেয়, সে ভুল করে এখানে চলে এসেছে। তখনই সেখানে কাফিল জুনিয়র চলে আসে, আর সে নাজিবকে বলে তুমি এর সাথে কি কথা বলছো, মনে হয় তুমি শুধরাবে না। এটা বলে সে তার মাথার বেল্ট দিয়ে তাকে মারতে থাকে। আর যখন নাজিব তার হাত ধরে, তখন কাফিল তার বন্দুক নিয়ে আসে, যেটা দেখে নাজিবের হুশ উড়ে যায়। তখন কাফিল বন্দুক দিয়ে তার মাথায় আঘাত করে। তখনই সেই টাঙ্কির পানি ফুল হয়ে পড়তে থাকে, আর সেই পানিগুলোকে দেখে নাজিব ভাবতে থাকে যে কিভাবে সে এখানে পানির কষ্ট পাচ্ছে, যদিও তার গ্রামে পানির কোনো অভাব ছিল না, সে নদীতে গোসল করত। যাই হোক, এর পরের দিন কাফিল নাজিব
নাজিবকে ছাগলের দুধ দোয়াতে বলে। নাজিব বলে, আমি দুধ দোয়াতে পারি না। সে বৃদ্ধটি কোথায়? এগুলো তো সে করতো, কিন্তু সেই বৃদ্ধটি সেখানে ছিল না। তাই কাফিলের কথায় নাজিব থেকে বাধ্য হয়ে ছাগলের দুধ দোয়াতে হয়। নাজিব সামনে গিয়ে দুধ দোয়ানোর চেষ্টা করে, কিন্তু তার দ্বারা এটা হয় না। তাই কাফিল নাজিবকে দুধ দোয়ানোর নিয়ম শিখায়। এরপর নাজিব সে কাজকে শিখে যায়। এখন সে বৃদ্ধটি এখনো সেখানে আসেনি, যার ফলে নাজিব থেকে লাগে বৃদ্ধটি এখান থেকে পালিয়ে গিয়েছে বা তাকে কারো কাছে পাঠানো হয়েছে, যার কারণে কাফিলের কথাই এখন থেকে তাকেই সেই ভেড়া ছাগলদের চড়াতে নিয়ে যেতে হয়। একদিন হঠাৎ দুইটি ভেড়া একে অপরের সাথে লড়াই করতে থাকে, যেটা দেখে নাজিব তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু সেই ভেড়াগুলো উল্টো তাকেই আহত করে দেয়। তখন সেখানে কাফিল জুনিয়র চলে আসে আর সে নাজিবকে কিছু পানি পান করায়। নাজিব তাকে দেখে বলে যে তার দ্বারা এগুলো হবে না। সে তাকে হসপিটালের রাস্তা দেখিয়ে দিতে বলে, কারণ সে আহত হয়েছে। কিন্তু কাফিল জুনিয়র তাকে চুপচাপ কাজ করতে বলে। এভাবে সময় যেতে যেতে কয়েক মাস হয়ে যায়। নাজিব থেকে এখন প্রতিদিন সব ভেড়া ছাগলদের চড়াতে হয়, কারণ সে বৃদ্ধকে পাওয়া যাচ্ছিল না। প্রথম দিন থেকে এখনো নাজিব গোসল করেনি, আর করবেই বা কিভাবে? তাকে তো ভালোভাবে পানি দেওয়া হচ্ছিল না। একদিন গাড়ির আয়নায় সে তার চেহারা দেখতে থাকে, তখন সে নিজেকে চিনতে পারে না। তার চুল দাড়ির অবস্থা দেখে সে অবাক হয়ে যায়। এছাড়াও সে আগে থেকে অনেক দুর্বল হয়ে গিয়েছে এবং রোদে থাকতে থাকতে কালো হয়ে গিয়েছে। এরপর বেচারা নাজিব একটা কাচের টুকরো নিয়ে তার দাড়ি কাটার চেষ্টা করে, কিন্তু তার দ্বারা এটা হয় না। হার মেনে বেচারা প্রথমবার মাকে মনে করে কান্না করতে থাকে আর নিজের জীবনকে শেষ করার কথা ভেবে একটা উঁচু জায়গায় চলে যায়। তখনই তার নজর নিচে পড়ে, যেখানে কিছু শকুন কোন একটা জিনিসকে খাচ্ছিল। নাজিব নিচে গিয়ে বুঝতে পারে সেখানে একটা লাশ পড়েছিল, কিন্তু লাশটাকে চেনা যাচ্ছিল না। কিন্তু মন দিয়ে দেখার পর নাজিব বুঝতে পারে এটা তো সেই বৃদ্ধটির লাশ, যাকে কিনা অনেকদিন ধরে পাওয়া যাচ্ছিল না। এখানে হয়তো সে নিজেকে শেষ করে দিয়েছে, কারণ সেগুলো সহ্য করতে পারছিল না, বা হয়তো কাফিল তাকে গুলি করে দিয়েছে, কারণ সে এখন কোনো কাজের ছিল না। নাজিব সেখানের শকুনগুলোকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু উল্টো শকুনগুলো তাকে হামলা করে দেয়, যার পরে সে দুঃখী মন নিয়ে সেখান থেকে চলে আসে। এখন তার মন থেকে নিজেকে শেষ করার চিন্তা চলে যায়। এরই মধ্যে সে তার মায়ের বানানো আচারগুলোর ঘ্রাণ নিতে থাকে, যার ফলে তার থেকে তার গ্রামের কথা মনে পড়ে। আর সে এখন ডিসাইড করে যে যেই করে হোক সে তার স্ত্রীর বাচ্চার জন্য এখান থেকে পালাবে। এই জন্য এর পরের দিন নাজিব ভেড়াদের চড়ানোর অজুহাতে কিছুটা দূরে চলে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ততক্ষণে জুনিয়র কাফিল তাকে দেখে ফেলে এবং সে দ্রুত তার উট নিয়ে তার পিছু করে আর গুলি চালিয়ে তাকে থামানোর চেষ্টা করে। এখন নাজিব আগে থেকেই দুর্বল হয়ে আছে, তাই সে একসময় পড়ে যায় আর জুনিয়র কাফিল তাকে ধরে ফেলে। এখন সামনে থেকে যেন নাজিব না পালায়, তাই কাফিল জুনিয়র তার বন্দুকের বাট দিয়ে তার পা ভেঙে দেয়। এরপর তাকে ভেড়া ছাগলদের জায়গায় বেঁধে দেয়। রাতে যখন তার পিপাসা লাগে তখন তার থেকে না চাইতেও ভেড়া ছাগলদের পানিগুলো পান করতে হয়। এখন সময় যেতে যেতে বছর খানিক হয়ে যায় আর নাজিব থেকে ধীরে ধীরে এখানে থাকার অভ্যাস হয়ে যায়। এখন পালানো তো দূরের কথা, সে এখন তার পরিবারের কাছে ফিরে যাওয়ার আশা ছেড়ে দিয়েছে, কারণ যতদূর চোখ যায় শুধু মরুভূমি দেখা যায়। সে জানে সেখান থেকে বের হতে পারবে না। এছাড়াও তার পা ভাঙার কারণে তার থেকে এখন লাঠির মাধ্যমে চলাচল করতে হয়। একদিন যখন সে ভেড়াদের চড়াচ্ছিল তখন আকাশে কালো মেঘ ছেয়ে যায় আর কিছুক্ষণ পর শিলাবৃষ্টি শুরু হয়। এটা দেখে নাজিব সব ভেড়া ছাগলদের নিয়ে একটা পাহাড়ের নিচে চলে যায়। তখনই হঠাৎ নাজিব সেই পাহাড়ের গুহার ভেতর থেকে কিছু গানের সুর শুনতে পায়। তাই নাজিব ধীরে ধীরে সেই গুহার ভেতর গিয়ে পাহাড়টির অপর সাইডে পৌঁছে যায়। সেখানে পৌঁছাতেই সে সামনে একজন মানুষকে দেখতে পায়। মানুষটি তার কাছে আসলে সে বুঝতে পারে এটা আর কেউ নয় বরং তার ভাই হাকিম, যার অবস্থা অনেকটা নাজিবের মতো হয়ে গিয়েছে, কারণ সেও ওই কাফিল 2 এর কাছে বন্দী ছিল। তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। না জানি কত মাস বা কত বছর পর তারা একে অপরকে দেখেছে। হাকিম নাজিবকে বলে যে তারা এখন এখান থেকে পালাবে। নাজিব বলে এটা সম্ভব না, সে আগে থেকে অনেক চেষ্টা করেছে আর এখন তো কাফিল তার পা ভেঙে দিয়েছে। হাকিম তার কথা শুনে ইমোশনাল হয়ে যায়। কিছুক্ষণ পর দূরের একটি জায়গা দিয়ে হাকিমের কাফিল আসছিল, তাই হাকিম নাজিবকে বলে আমার থেকে যেতে হবে ভাইয়া, আমরা আবার দেখা করব। কিছুদিন পর যখন নাজিব উটদের চড়াচ্ছিল তখন কিছুটা দূরে হাকিম তাকে ইশারা দেয় এবং সে নাজিবের জন্য সেই জায়গায় একটি কাগজ রেখে চলে যায়। নাজিব বেচারা ল্যাংড়াতে ল্যাংড়াতে সেখানে যায় আর সেই কাগজের লেখাগুলো পড়তে শুরু করে, যেখানে হাকিম লিখেছে যে হাকিমকে এখানে পাশের একটি কাফিলের কাছে পাঠানো হয়েছে আর তার সাথে ইব্রাহিম নামের এক আফ্রিকান লোকও থাকে, যে কিনা এখানে আগে থেকে কাজ করছিল। সে এখানের সব রাস্তা জেনে গিয়েছে, তাই হাকিম ইব্রাহিমের সাথে কথা বলে তাকে সব বুঝিয়েছে, যার ফলে ইব্রাহিম সহ তারা এখান থেকে পালাতে পারবে। এর পরের দিন সুযোগ পেয়ে তারা তিনজন একটি জায়গায় দেখা করে। এখানে আমরা দেখতে পাই ভালো করে খাবার না খাওয়ার কারণে নাজিবের গলা থেকে আওয়াজ আসছিল না,
সে অনেক ধীরে ধীরে কথা বলছিল। ইব্রাহিম বলে, কিছুদিন পর বড় কাফিলের মেয়ের বিয়ে, তাই সব কাফিলরা সেখানে যাবে, তাই সেদিন তারা সুযোগ বুঝে এখান থেকে পালাবে। আর এভাবে ইব্রাহিম তার প্ল্যান সবাইকে বলে। এখন কিছুদিন পর সে দিনটা এসে যায় এবং কাফিলরা তাদের ভেড়া ছাগলদের জন্য ঘাস নিয়ে আসে। এরপর সব কাফিলরা গাড়ি করে শহরের দিকে চলে যায়। সবাই যাওয়ার পর নাজিব তার সব কাপড় খুলে সেই টাঙ্কির পানি দিয়ে গোসল করতে থাকে, কারণ সে যখন থেকে এখানে এসেছিল তখন থেকে সে গোসল করেনি বললেই চলে। এতদিন পর গোসল করে সে খুব খুশি হয়ে যায়। এরপর নাজিব তার পুরনো কাপড়গুলো পরে নেয়, অর্থাৎ শার্ট প্যান্টগুলো যেটা পরে সে এখানে এসেছিল। কিন্তু এখানে থাকতে থাকতে তার শরীর অনেক শুকিয়ে গিয়েছে, তাই প্যান্টিও তার থেকে এখন ফিট হচ্ছিল না। তাই নাজিব থেকে এখন একটা রশি দিয়ে সেটা বাঁধতে হয়। এরপর সে এখানের উট ভেড়া ছাগলদের খাবার পানি দিয়ে বিদায় বলে দেয়, আর তাদের দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায়। যাই হোক, এরপর তারা তিনজন সেখান থেকে বেরিয়ে পড়ে। রাত হলে তাদের সবার পানির পিপাসা লাগে। ভাগ্যক্রমে তারা সেখানে কাফিলের টেন্ট দেখতে পায়, তাই ইব্রাহিম সেখানে গিয়ে লুকিয়ে পানি নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানের কাফিল তাদের দেখে তাদের উপর গুলি চালাতে শুরু করে। এখন তারা তিনজন প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছিল, আর পুরো রাত তারা পালাতে থাকে। সকাল হলে যখন তাদের ঘুম ভাঙে তখন তারা দেখে চারিদিকে মরুভূমির বালি ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এখানে রাতে পালানোর চক্করে ইব্রাহিম এখন রাস্তা চিনতে পারছিল না, কিন্তু তবুও তারা তাদের যাত্রা কন্টিনিউ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর হাকিম দেখতে পায় কিছুটা দূরে একটা উট পানি খাচ্ছে, তাই হাকিম সেদিকে দৌড় মারে। কিন্তু ইব্রাহিম হাকিমকে বোঝাতে থাকে যে সেখানে কোনো পানি নেই, এটা শুধু চোখের ধোঁকা। কিন্তু হাকিম শোনে না এবং সে দৌড়ে সে স্থানে পৌঁছার পর বুঝতে পারে আসলে সেখানে একটা মৃত উট পড়েছিল, আর সত্যি সেখানে কোনো পানি ছিল না। তো আরো কিছু পথ চলার পর ইব্রাহিমরা একটি জায়গায় নামাজ আদায় করে। তখনই সেখানের মাটি থেকে অনেক সাহারান হন্ট ভাইপার বের হতে থাকে, যেটা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি। ইব্রাহিম আর হাকিম কোনো মতে সেখান থেকে সরে পড়ে, কিন্তু নাজিব সেখানে ফেসে যায়। তখনই ইব্রাহিম তাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলে। নাজিব চেষ্টা তো করছিল, কিন্তু সে অনেক ভয় পেতে থাকে। কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায়, আর সব ভাইপারগুলো সেখান থেকে চলে যায়। কিন্তু নাজিব এখন বুঝতে পারে কাল রাতে পালাবার সময় তার জুতাগুলো কোথাও পড়ে গিয়েছে, যার ফলে গরমে তার পায়ে অনেক ফোসকা পড়ে গিয়েছে। তার জ্যাকেট ছেড়ে তার পায়ে বেঁধে দেয়। তারপর তারা আবার যাত্রা শুরু করে। তারা কয়েক ঘন্টা ধরে চলতে থাকে, কিন্তু কোনো দিকে এক ফোঁটা পানি নেই। মাঝ রাস্তায় হাকিমের শরীর বেশি খারাপ হয়ে যায়, তার থেকে দ্রুত পানি পান করতে হবে। তখনই ইব্রাহিম তার ঘাম হাকিমকে পান করাতে থাকে, কিন্তু এরই মধ্যে হাকিম আবার তার ব্রেনের কন্ট্রোল হারিয়ে ফেলে। হাকিম দেখে তার সামনে অনেক বড় বড় বিল্ডিং আর খাবার পানি পড়েছিল। হাকিম পুরো শক্তি নিয়ে এক দৌড় দেয় আর সেখানে গিয়ে লুটিয়ে পড়ে খাবার খেতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই সে বালি খাচ্ছিল। আর যখন ইব্রাহিম আর নাজিব তাকে আটকানোর চেষ্টা করে তখনই হাকিম নাজিবের গলা চিপে ধরে। এরপর আবার দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎই বালি খাওয়ার কারণে তার থেকে রক্ত বমি হয় আর হাকিম সেখানেই মারা যায়। যেটা দেখে নাজিবের অবস্থা খারাপ হয়ে যায়। সে কান্না করতে থাকে, সেও এখন আশা হারিয়ে ফেলেছে। ইব্রাহিম তাকে সামলায়, কিন্তু তখন সেখানে ধূলি ঝড় এসে যায়, আর অনেক কষ্ট করে তারা সেই ঝড় থেকে বেঁচে যায়। কিন্তু সেই ধূলি ঝড়ের কারণে হাকিমের বডি কোথাও বালির নিচে চাপা পড়ে যায়। এখন না চাইতেও নাজিব হাকিমের বডিকে খোঁজা ছাড়াই তাদের যাত্রা আবার শুরু করে। কিন্তু এই উত্তপ্ত মরুভূমিতে তাদের শরীরের পানি সব শুকিয়ে যায়। তাদের অবস্থা এখন প্রচন্ড খারাপ হতে থাকে। ইব্রাহিমও এখন ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলেছে। এভাবে অনেকটা পথ চলার পর একটি সময় ইব্রাহিম একটা টিকটিকি দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে হয়তো আশেপাশে কোনো পানি আছে। আর একটু খোঁজাখুঁজি করার পর তারা অবশেষে পানির একটি ছোট পুকুর পেয়ে যায়, যেটা দেখে নাজিব সেই পানির দিকে দৌড় মারে। কিন্তু ইব্রাহিম তাকে আটকিয়ে ফেলে, কারণ ইব্রাহিম বলে এই পানিগুলো বিষাক্ত হতে পারে। তাই ইব্রাহিম একটা কাপড় ভিজিয়ে তাদের পিপাসা মেটাতে থাকে। সেই জায়গায় ইব্রাহিম একটা কাচের বোতল পায়, যেটা দিয়ে ইব্রাহিম বাঁশির সুর বাজাতে থাকে, যার ফলে কিছুক্ষণ পর সেখান দিয়ে পাখির অনেক ঝাঁক উড়ে যায়। যেটা দেখে ইব্রাহিম বুঝতে পারে এখন তাদের কোন দিক দিয়ে যেতে হবে, এবং ইব্রাহিম এটাও বুঝতে পারে কারণ পানিগুলো কিছুটা খাওয়ার পর তাদের শরীরে কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি। যাই হোক, সকালে তারা আবার যাত্রা শুরু করে, কিন্তু নাজিবের শরীরে এখন শক্তি নেই। তাই তারা সন্ধ্যার সময় একটি জায়গায় ঘুমিয়ে পড়ে। সকাল হলে নাজিব দেখতে পায় তার পাশে ইব্রাহিম নেই। এদিক ওদিক খুঁজে এসে বুঝতে পারে ইব্রাহিম এখান থেকে চলে গিয়েছে। আর যাওয়ার সময় ইব্রাহিম
তার জন্য এক বোতল পানি রেখে গিয়েছে, যেটা সে ওই পুকুর থেকে নিয়েছে। আর বোতলের উপরের শুকনো খেজুরটি ইব্রাহিম পুকুরের পাশে কিছু খেজুর গাছ থেকে নিয়েছে, কিন্তু খেজুরগুলো শুকনো। তো এখন এই সব পানিগুলো পান করে নাজিব তার মনে কিছুটা শান্তি পায় এবং সে একা তার যাত্রা শুরু করে। কিন্তু এই মরুভূমিতে এক বোতল পানি খেয়ে কতক্ষণ থাকা যায়? নাজিব বহু কষ্ট করে তার শেষ চেষ্টা চালিয়ে যেতে থাকে। এভাবে আরো একটি দিন আসে আর নাজিব কষ্ট করে হাঁটতে থাকে। হঠাৎই তার শরীরে পানি না থাকায় সে লুটিয়ে পড়ে। তখন তার হাতের বোতলটিও পড়ে যায় আর সেই বোতলটা গড়িয়ে গড়িয়ে একটা শক্ত জিনিসের উপর এসে পৌঁছায়। যে হ্যাঁ, অবশেষে সে মেইন রোডে পৌঁছে গিয়েছে। যেটা দেখে তার থেকে হঠাৎ এক ধরনের শক্তি এসে যায়, এখান থেকে তার প্রাণ বাঁচতে পারে। সে প্রথমে একটা ট্রাক ড্রাইভার থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করে, কিন্তু ড্রাইভার তার সাহায্য করে না। 1 ঘন্টা পর সেখানে একটি রোলস রয়েস গাড়ি থামে। কার থেকে একজন আরাবিক লোক বের হয়ে নাজিবকে গাড়িতে বসিয়ে পানি দেয় আর তাকে শহর পর্যন্ত ড্রপ করে দেয়। নাজিব এতে প্রচন্ড খুশি হয়ে যায় আর সে শহরের এদিক ওদিক ঘোরার পর ভাগ্যক্রমে তার সাথে কুঞ্জিকা নামের এক লোকের সাথে দেখা হয়, যে কিনা নিজেও মালয়ালাম। তার থেকে সৌদিতে নিজের হোটেল রয়েছে। নাজিবের অবস্থা দেখে সে তাকে গোসল করায় এবং তার চুল দাড়ি কেটে দেয়, সাথে তার চিকিৎসা করা হয়। এর কিছুদিন পর নাজিব কুঞ্জিকাকে তার ঘরের ব্যাপারে বলে। এরপর কুঞ্জিকা তার ঘরে ফোন করে নাজিবের সাথে কথা বলতে বলে। এখন 4 বছর পর নাজিব তার স্ত্রীর সাথে কথা বলে আর সে জানতে পারে তাদের ছেলে হয়েছে। মানে চিন্তা করো, যে মানুষটা ঘরের ফেরার আশা ছেড়ে দিয়েছিল এবং নিজেকে শেষ করার চিন্তা করেছিল, সে আজ তার স্ত্রীর কথা শুনতে পারছে এবং ছেলে হয়েছে এটাও জানতে পারে। যাই হোক, তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়। এখন তার কাছে যেহেতু কোনো ডকুমেন্ট ছিল না, তাই এমন লোকদের সৌদি আরবের সরকার তাদের দেশে পাঠিয়ে দেয়। এভাবে নাজিবের দেশে ফেরার সব প্রস্তুতি হয়ে যায়। পুলিশ স্টেশনে নাজিব ইব্রাহিমের ছবি দেখতে পাই। হয়তো ইব্রাহিম মিসিং বা মারা গিয়েছে। যাই হোক, এর পরের দিন জেলে নাজিবের মতো লোকদের লাইনে দাঁড় করানো হয় এবং সেখানে কিছু কাফিলদের ডাকা হয়। আসলে সেখানে নিয়ম ছিল, কোনো কাফিল সেখানে তার গোলামকে চিনে ফেললে তাহলে সে তাকে নিয়ে যেতে পারবে। এখন একজন কাফিল তার গোলামকে মেরে মেরে নিয়ে যেতে থাকে। নাজিব এগুলো দেখে অনেক ভয় পেয়ে যায় আর সে ধীরে ধীরে লুকানোর চেষ্টা করে। এরই মধ্যে নাজিবের জুনিয়র কাফিল সেখানে আসে আর সে নাজিবকে দেখতেই চিনে ফেলে। কিন্তু তার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে 4 বছর আগে যখন হাকিম আর নাজিব এখানে কাজ করতে এসেছিল, তখন জুনিয়র কাফিল তাদের ধোকা দিয়ে তার সাথে নিয়ে যায়, কারণ সে গোলাম ক্রয় বিক্রয়ের দালাল। অর্থাৎ হাকিম আর নাজিব লিগালি এখানে এসেছিল। হয়তো সেদিন শুক্রবার হওয়ার কারণে তার কোম্পানির লোক পরের দিন তাদের নিতে এসেছিল, কিন্তু ততক্ষণে কাফিল জুনিয়র তাদের ধোকা দিয়ে তার সাথে নিয়ে যায়, কারণ তাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল এবং তারা তখন কিছু বুঝতে পারছিল না। যেহেতু নাজিব তার অফিসিয়াল গোলাম নয়, তাই এই আইনটি নাজিবের উপর প্রযোজ্য হবে না। আর এখন কাফিল জুনিয়র বুঝতে পারে সে খারাপ করেছে, তাই সে সেখান থেকে চলে যায়। অর্থাৎ বুঝতে পারছো, 4 বছর এরা কোনো দোষ করা ছাড়া তাদের গোলাম হয়েছিল আর বেচারা হাকিম তো কোনো কারণ ছাড়াই মারা গিয়েছে। এখানে ইব্রাহিম হয়তো অফিসিয়াল গোলাম ছিল, যেও সেখান থেকে পালাতে চেয়েছিল। এখন 3 মাস নাজিবকে জেলে রেখে একদিন সব ইমিগ্রেন্টের সাথে তাকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয় আর মুভি এখানেই শেষ হয়।